Citizens' views. where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সিটিজেন ভিউজের নাগরিক সংলাপ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় জুলাই বিপ্লব বনাম চাঁদাবাজি রাজনীতি। 2024 সালের আমাদের জুলাই আন্দোলন বিপ্লব, যা গণ অভ্যুত্থানের নাম পেয়েছিল, তা ছিল দুর্নীতির বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে গণমানুষের একটা জাগরণ। কিন্তু আজ সেই আন্দোলনের মাত্র 1 বছর পার না হতেই আমরা দেখছি রাজপথে দখলে, চাঁদাবাজদের দখলে খুন হচ্ছে মানুষ চাঁদাবাজির কারণে, হত্যা, সন্ত্রাস কিংবা ধর্ষণের মতো ঘটনা প্রতিনিয়তই দেখা যাচ্ছে। চাঁদাবাজির অভিযোগ খোদ আন্দোলনের সঙ্গেই যারা সম্পৃক্ত ছিল সেই সমস্ত দল এবং মানুষের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। এখন চলুন আমরা দেখি আসলে এই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত কারা। এরা কি আসলেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নাকি আসলেই এরা চাঁদাবাজ? আজকে আমাদের এই আলোচনার সঙ্গে আছেন জনাব মাহবুব হোসেন, সিনিয়র সাংবাদিক। উনি প্যারিস থেকে জয়েন করেছেন। মাহবুব ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ রাজা ভাই, আপনাকেও জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা, এবং অনুষ্ঠান যারা দেখছেন দেশ বিদেশে তাদের সবার জানাচ্ছি অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ মাহবুব ভাই। আপনি নিউজে দেখেছেন যে সম্প্রতি একজন যুবদল নেতা, সম্প্রতি বলতে এই ঘটনাটা ঘটেছে গত বুধবারে, কিন্তু মিডিয়াতে আসে নাই। হ্যাঁ, মিডিয়াতে এসছে গতকালকে কোনো একজন প্রকাশ করার পরপরই, এবং সারা দেশে একটা ব্যাপক চাঞ্চল্যকর ঘটনার মানে সৃষ্টি হয়েছে। এটা কারণ হলো যে নৃশংসভাবে এই যুবদল একজন কর্মীকে হত্যা করা হয়েছে। হতে পারে সেও চাঁদাবাজ, আরেকজন চাঁদাবাজ, সেও দলের, যুব দলের একটা দলীয় কোন্দল, তাকে হত্যা করা হয়েছে এবং নির্মমভাবে পাথর দিয়ে মেরে তাকে প্রথমে তাকে রক্তাক্ত করা হয়েছে, পরে পাথর দিয়ে মেরে তার উপরে মানে লাথি মারা হয়েছে সেই লাশের উপরে। এই নৃশংস ঘটনা সারা দেশের মানুষ দেখে আবার নতুন করে প্রশ্ন করা শুরু করেছে যে আসলে বিপ্লবের 1 বছর শেষ না হতেই 2024 সালের সে আগস্টে ত্যাগ এবং যে বিপ্লবী চেতনা, তাহলে কি এটা কি মানুষকে বিক্রি করে দিয়েছে? ইভেন এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, বিশেষ করে যে দল এবং গোষ্ঠী কিংবা মানুষ, তাদের বিরুদ্ধেও কিন্তু এই চাঁদাবাজির অভিযোগ কোনো কোনো জায়গায় উঠেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জুলাই বিপ্লবের আদর্শ কি আজ ব্যবহার হচ্ছে রাজনৈতিক সুবিধার মোড়কে, কিংবা এই বিচ্যুতি কেন এবং কিভাবে এটা থামানো যায়, এই বিষয় নিয়ে আমরা আসলে আজকে আলোচনা করব। তো শুরুতেই আমি আপনাকে যে জিনিসটা আপনার কাছে জানতে চাই সেটা হলো 2024 সালে যে আন্দোলনের চেতনা, সেই চেতনা কি এই নৃশংস ঘটনার সাক্ষী হয়ে থাকলো? দেশের মানুষ কি মনে করেন এই চেতনা, এই যে জুলাই মাসেই এই ধরনের এই যে হত্যা, সন্ত্রাস, এই যে চাঁদাবাজির ঘটনা প্রকাশিত হচ্ছে, এটা কি আমাদের জুলাই বিপ্লবের চেতনাকে অপমানিত করা হচ্ছে কিনা? মাহবুব। ধন্যবাদ রাজা ভাই, আপনাকে এই একটা বিশেষ মুহূর্তে এই বিষয়টি আনার জন্য। আমি প্রথমেই রাজা ভাই ধিক্কার জানাই সে সমস্ত হন্তারকদের, যারা প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে হত্যা করার পর বড় পাথর দিয়ে একের পর এক সজোরে আঘাত করে মৃত্যুর পরেও সেই মৃত লাশের উপর পাথরের আঘাত, তারপরে বুকে উঠে লাফিয়ে লাফিয়ে উল্লাস প্রকাশ করা। 30 নম্বর ওয়ার্ড বাবুবাজার যুবদলের সদস্য চাল মিয়া সোহাগের এই নির্মম নৃশংস হত্যাকাণ্ডের আমি তীব্র নিন্দা, প্রতিবাদ, এবং সাথে সাথে যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করে, এবং অপরাধীর পেছনে যারা অপরাধী, মানে অপরাধীকে যারা নিয়ন্ত্রণ করছেন, ব্যবহার করছেন, তাদের বিচার দাবি করছি। রাজা ভাই, গতকালকে আমি যখন এই ভিডিও দেখছিলাম তখন আমি বারবার আটকে উঠছিলাম, আর আমি ফিরে গিয়েছিলাম 2006 সালের 28 অক্টোবর পল্টনের সেই
উত্তপ্ত রাজপথে আপনার নিশ্চয় মনে আছে আওয়ামী লীগ এবং জামাত ইসলামীর একটা মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। দায়িত্ব পালন করার কারণে আমিও সেদিন পথে ছিলাম। চোখের সামনে আমি দেখেছি যে মানুষ হত্যা করার পর, ইট দিয়ে থেতলিয়ে হত্যা করার পর সেই লাশের উপর যে উল্লাস নৃত্য, লগি বৈঠা লগি বৈঠার কথা বলছেন আপনি? লগি বৈঠক বলছি, যে মনে আমি হয় যে সেই ধরনের একটা পরিবেশ আবার কি ফিরে আসলো কিনা। আমি সেই ধরনের একটা শঙ্কার মধ্যে আমি সেই ভিডিও দেখছিলাম। আর বারবার আমার বুকের মধ্যে এক ধরনের ক্ষোভ, কষ্ট অনুভূত হচ্ছে রাজা ভাই। জুলাই মাস, গত বছর এই মাসেই আমরা অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়ন, স্বৈরাচার, ফেসিবাদ, লুটপাটকারী, চোর, ডাকাত, হন্তারক, এদের বিরুদ্ধে আমার দেশের আপামর জনগণ রাস্তায় নেমে এসেছিল এবং এক সাগর রক্ত বলবো আমি, যে রক্তস্নাত একটা পিচ ঢালা পথের মধ্য দিয়ে আমরা 5ই আগস্ট বিপ্লব সার্থক করেছিলাম। কেন করেছিলাম? একটা সুন্দর, একটা চমৎকার, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, যে বাংলাদেশের মধ্যে মানুষের অধিকার থাকবে, ন্যায় বিচার থাকবে, ন্যায্যতা থাকবে এবং মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে এবং সেখানে কোনো রকমের অন্যায়, জুলুম বিদ্যমান থাকবে না। এই ছিল আমাদের স্বপ্ন। কিন্তু 1 বছরের মাথায় আমরা যখন দেখলাম শুধু কি বাবুবাজারের যুবদলের সদস্য ভাগ ন, বাংলাদেশের 56,000 বর্গমাইলের ভিতরে গত 1 বছরে হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, শত শত মানুষ খুনের শিকার হয়েছে শুধু এই চাঁদাবাজিকে কেন্দ্র করে। এবং এই চাঁদাবাজি থেকে আপনি যেটা বললেন যে বেরিয়ে আসার উপায় কি, আমি উপায় একটাই বলবো, সেটা হচ্ছে রাজনৈতিক দলের ভিতরে এক ধরনের আহ চর্চা, যে চর্চা আর শিক্ষা দেয়া কর্মীদের ভিতরে, যে আমরা এই অনৈতিক কাজগুলো করবো না। কিন্তু আমরা কি সেটা করতে পেরেছি? নাকি আমরা পরিবর্তনের পরে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের অসম প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা আমরা মেতে উঠেছি? আমার কর্মী, আমার দলের সদস্য, আমার দলের নেতৃবৃন্দ কিভাবে চলবে তার একটা তো কার্যক্রম থাকা দরকার, তার একটা তো নিয়ম থাকা দরকার। এটা কি আমরা কি নিয়মের মধ্যে ছিলাম? বা নেতৃত্বহীনতা? আমরা কি থাকতে পেরেছি? পারিনি। সুতরাং এটা আমাদের, এই যে বাবুবাজারের এই ঘটনাটা যেটা ঘটলো, এরকম অনেক ঘটনা আছে যেগুলো মিডিয়াতে আসছে না। আজকে যদি গত বুধবারের ঘটনা গতকালকে এসছে, অর্থাৎ শুক্রবার দিন আমরা দেখলাম সামাজিক মাধ্যমে, তাও একজন এটা প্রকাশ করার পরে মিডিয়াগুলো জেগে উঠেছে। তবে আমি রাজা ভাই এর সাথে একটা জিনিস যুক্ত করতে চাই, এই হত্যাকাণ্ডের বিষয়টা যাতে করে ফেসিবাদী যারা গত আগস্টে বাংলাদেশ থেকে প্রত্যাহার হয়েছে তারা যেন সুযোগটা দিতে পারে, সেদিকে আমাদের নজর রাখা দরকার। এবং পাশাপাশি রাজনৈতিক দল, সে যে দল করুক না কেন, এখানে যুবদলের কথা বলা হয়েছে, বিএনপির কথা বলা হয়েছে, আমি মনে করি বিএনপি, জামাত এবং অন্যান্য দল অথবা এনসিপি যারা এই বিপ্লবের, আগস্ট বিপ্লবের বা জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার হিসেবে আমরা যাদেরকে জানি, যাদের ভূমিকার কারণে বাংলাদেশের মানুষ সম্পৃক্ত হয়েছিল এবং জীবন দিতে তারা কুণ্ঠিত হয়নি, তাদের উচিত হবে যে এইসব বিষয়গুলো নিয়ে এক ধরনের নৈতিক শিক্ষা প্রদান করা কর্মীদের ভিতরে এবং একটা সম্পৃক্ততা, একটা ঐক্যবদ্ধ একটা প্রয়াস সৃষ্টি করা, যে আসুন আমরা বাংলাদেশটাকে যাতে করে একটা ব্যর্থ রাষ্ট্রে আমরা পরিণত না করতে পারি। রাজা ভাই, আমার মনে হচ্ছে যে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের ঘটনাগুলি হচ্ছে কিনা সেদিকেও আমাদের প্রথমত কথা হচ্ছে এই ঘটনা নিন্দনীয় এবং অত্যন্ত ন্যাক্কারজনক। পাশাপাশি আমাদের এটাও দেখতে হবে যে এই যে পরিবর্তন হলো, যে পরিবর্তনটাকে অন্য খাতে প্রভাবিত করার জন্য আমাদের প্রতিপক্ষরা, আমাদের শত্রুরা, আমাদের জাতি জাতিসত্তা বিরোধী শক্তিরা তারা কোনো ভূমিকা রাখছে কিনা সেটা আমাদের বিবেচনা আনা দরকার আছে ভাই। না, আমি যে বিষয়টা এখানে দৃষ্টিপাত করতে চাই সেটা হলো, দেখেন, এই যে চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত তারা কোনো না কোনো ভাবে কিন্তু দলের সঙ্গে জড়িত। তো আপনি কি এটাকে নেতৃত্বহীনতা কিংবা দলের আদর্শ বিচ্যুতি? আসলে বাংলাদেশে কিছু কিছু দল ছাড়া
দুই একটা ডানপন্থী বামপন্থী দল ছাড়া বাকি যে দলগুলো আছে এরা তো আসলে দলের আদর্শ কি সেটাই তো তারা জানে না। আম, কে মানে শেখ মুজিবের দল করে কিংবা জিয়ার দল করে, তারা আসলে ইভেন তারা জানে না যে আসলে দলের ম্যানিফেস্টো কি, দলের আদর্শটা কি, দলের লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মসূচি কি। হ্যাঁ, তো এই যে না জেনে যে দল করা নেতা কর্মীগুলো, তারা তো স্বাভাবিকভাবেই কোনো না কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। তো তারা আসলে দেশ এবং রাষ্ট্রর প্রতি যে দায়িত্ব কিংবা সমাজের প্রতি যে দায়িত্ব, এই জিনিসটা কখনোই এই নেতা কর্মীরা কিন্তু কখনো চিন্তা করে কিনা এবং ফিল করে কিনা এটা আমি জানি না। আপনি কি এটা মনে করেন যে এটা কি নেতৃত্বের দুর্বলতা প্রতিটা স্টেপে? নিশ্চয় ভাই, এটা অবশ্যই। আপনি যেটা বললেন যে বাংলাদেশে দুই একটি দল ছাড়া যারা আদর্শিক রাজনীতি করে, যারা ক্যাডারবিরোধী রাজনীতি করে, যেমন জামাত, কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য মানে কিছু দল আছে যেগুলো যাদের সামাজিক কি বলে গণভিত্তি না থাকলেও তাদের একটা মোরাল একটা আদর্শ রাজাভাই তারা ধারণ করে। কিন্তু বাংলাদেশের বৃহৎ দল যেগুলো, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য মানে ক্ষমতা রাখে বা শক্তি রাখে, সেই দলগুলির ভিতরে মূলত বেশি করে এই ধরনের মানে চাঁদাবাজ, সন্ত্রাসী এবং লুটেরা শ্রেণীগুলি ঢুকে পড়ে। এখন রাজা ভাই, আমাদের আপনি যেটা বললেন যে এটা কি দলীয় দলের নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্বের কোনো দুর্বলতা কিনা, আমি তো বলবো যে দুর্বলতা না হলেও এটার মানে দায় থেকে তারা কখনো মানে মুক্তি পাবে না বা রেহাই পাবে না। এই জন্য পাবে না কারণ গত 1 বছর শুধু না, 53 বছরের যে বাংলাদেশের রাজনীতি, সেই রাজনীতিতে আমরা কি দেখলাম? আমরা দেখেছি কিন্তু মানে আপনি যেটা বললেন যে যারাই এই সমস্ত কাজগুলি করে তারা ক্ষমতাসীন দল অর্থাৎ কায়েমি শক্তির সাথে তাদের একটা লিঙ্ক আপ থাকে। তার মানে তো তারা জানে, নেতৃত্ব জানে যে এই কাজগুলো তারা করছে, কিন্তু তারা তাদেরকে থামাতে পারে না। কেননা সেখানে একটা স্বার্থ, সেখানে একটা মানে তাদের একটা মানে বোঝাপড়া সেখানে নিহিত থাকে। সেজন্য রাজা ভাই, আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে সর্বাত্মক একমত যে কেন্দ্রীয় নেতৃত্ব এই দায় এড়াতে পারে না, এবং যদি দায় এড়াতে চায় নিশ্চয়ই তাদেরকে মানে একদম সাহসী এবং শক্তিশালী ভূমিকা রাখতে হবে, রেখে এই সমস্ত চাঁদাবাজ খুনিদেরকে দল থেকে বের করে দিতে হবে। তারপরে একটা সুন্দর মানে আপনার আদর্শকে ধারণ করে সে আদর্শটাকে দলের কর্মীদের মধ্যে, নেতৃত্বের ভিতরে যাতে বিতরণ করতে পারে, তাদেরকে যে কারেজ করতে পারে, সেদের ভূমিকা না রাখলে আমি মনে করি যে আগামীতেও এই বাংলাদেশের এই যে চলমান যে ঘটনাগুলি ঘটছে এগুলো আরো ঘটবে। রাজা ভাই দেখেন, আমি 2006-এর 28শে অক্টোবরের ওই ঘটনাটার পরে আমাদের একটা ধারণা ছিল যে হয়তো বাংলাদেশে মানুষ এই ধরনের আর ঘটনা ঘটবে না, আর করবে না, শিক্ষা নেবে এখান থেকে। কারণ 28শে অক্টোবরের ঘটনা কিন্তু একটা নাড়া দিয়েছিল সারা পৃথিবীব্যাপী এটাকে একদম। আমার মনে আছে যে পৃথিবীর এমন কোনো মিডিয়া নাই যেখানে এটা দেখানো না হয়েছে। এই যে ব্রুটালিটি আওয়ামী লীগের, আমি মনে করেছিলাম যে এটা মনে হয় যে বন্ধ হয়ে যাবে, কিন্তু বন্ধ হয় না রাজা ভাই। এটা ধীরে 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 এটাকে চলমান ছিল। প্রশ্ন করতে পারেন যে আপনার জুলাই আগস্টে যা হয়েছে ছিল এটা পার্ট অফ দি রিভলিউশন। বিপ্লব যখন চলে তখন ক্ষোভের একটা বহিঃপ্রকাশ থাকে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু বিপ্লব যখন শেষ হয়ে গেল, মানুষ একটা রাস্তায় দাঁড়িয়ে গেল, একটা সড়কে দাঁড়িয়ে গেল বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য, তারপর কেন হবে? এই কেন হওয়ার দায় অবশ্যই রাজনৈতিক নেতৃত্ব এড়াতে পারে না। রাজা ভাই, ধন্যবাদ মাহবুব ভাই। আমি আরেকটা বিষয় একটু আলোকপাত করতে চাই। এই চাঁদাবাজির সঙ্গে কিন্তু শুধু যে রাজনৈতিক দলের কর্মীরা কিংবা রাজনৈতিক দল জড়িত তা কিন্তু না, চাঁদাবাজির সঙ্গে কিন্তু প্রশাসনও জড়িত। এখন প্রশ্ন করতে পারেন সেই চাঁদাবাজির ধরনটা কিন্তু অন্যরকম। যেমন মনে করেন আমি পুলিশের কথা বলি, ঢাকা শহরের প্রত্যেকটা থানার ফুটপাত থেকে পুলিশ চাঁদাবাজি করে। একটা নির্ধারিত একটা মাসোহারা প্রতিদিন কিংবা প্রতি সপ্তাহ সপ্তাহে, সপ্তাহ বলা হয় তাদেরকে। আমি জানি না এখন এই অবস্থা আগে চালু। আমাদের সপ্তাহ বলা হতো, তাই তো রাজা হ্যাঁ, ভাই? এটা সপ্তাহে সপ্তাহে কিন্তু এই মাসে, এবং এই মাসোহারাটা শোনা যেত কিংবা শোনা যায় এই মাসোহারাটা একদম আইজিপি টপ পর্যন্ত, টু বটম পর্যন্ত, টপ রাইট। টু বটন পর্যন্ত এই মাসোহারা ভাগ মানে হতো। বাটোয়ারা হয়। কখনো কখনো প্রতিটা থানায় আমি এরকমও শুনছি, প্রতিটা থানায় ভাগ করে দিত কোটা, যে তুমি এ মাসে এত লক্ষ টাকা দিবা, তুমি এ মাসে এই থানা এত লক্ষ টাকা দিবে, এই থানা এত লক্ষ টাকা দিবে। যে কারণে জানি পুলিশের চাঁদাবাজিও কিন্তু এই সম্পর্কে কিন্তু মানুষ জানে। ইভেন আওয়ামী লীগের আমলে গ্রামে গঞ্জে পর্যন্ত পুলিশের চাঁদাবাজি হয়েছে। পুলিশে এসে দোকানে বলেছে, তাই তুই 30,000 টাকা দিবি, তা নাহলে কিন্তু তোকে মামলাতে ঢুকাই দিব, তুই কিন্তু 50,000 টাকা দিবি, তা নাহলে কিন্তু মামলাতে ঢুকাই দেবো। এই মামলার ভয় দেখাও কিন্তু এই চাঁদাবাজিটাও কিন্তু একসময় হয়েছে বাংলাদেশে। আমি জানি না এখন সেই অবস্থা চালু আছে কিনা। এটা গেল হচ্ছে পুলিশের। ইভেন অন্য অন্য প্রশাসনেও কিন্তু এই চাঁদাবাজি ব্যবস্থা কিন্তু চালু আছে।
যেমন মনে করেন আপনার যারা টোল তোলে, আপনার হাট বাজার থেকে যে ট্যাক্স আদায় করে, ট্যাক্স তোলে, হ্যাঁ, কখন এটা হচ্ছে সাধারণত টেন্ডার দিয়ে এই ট্যাক্স করে, কিন্তু এটাও এক ধরনের কিন্তু চাঁদাবাজি। কারণ হচ্ছে যখন আমি টোলটা কোথাও একটা ডাকের মাধ্যমে, নির্দিষ্ট একটা ডাকের মাধ্যমে কাউকে কোনো কোনো উম, আহ, যে টেন্ডার করে কোনো কন্ট্রাক্টরকে আমি দিচ্ছি যে তুমি খেয়াঘাট কিংবা ফেরিঘাট কিংবা একটা বাজারের টোল আদায় করবা, সেই টোলটাও কিন্তু এক পর্যায়ে কিন্তু চাঁদাবাজিতে পরিণত হয়। সে যে জোরপূর্বক, মানে একজন লোক মনে করেন একটা ফেরি পার হচ্ছে, একটা গরিব মানুষ, তার কাছে টাকা নেই, তাকেও কিন্তু পার করানো হয় না, ঘন্টার পর ঘন্টা কিন্তু বসায় রাখা হয় ফেরির এপারে, যে তাকে ফেরিতে তোলা হবে না, কিংবা একটা ব্রিজের টোল আদায়ের জন্য সেই ব্রিজটা কিন্তু ছেড়ে দেওয়া হয় না, এটাও তো এক ধরনের চাঁদাবাজি। এই যে চাঁদাবাজির ধরন বিভিন্ন ক্ষেত্রে, ইভেন আপনি রেজিস্ট্রি অফিসে যাবেন, সেখানে রেজিস্ট্রারের চাঁদাবাজি। আপনি মানে কোর্টে যাবেন, কোর্টের পিয়ন থেকে শুরু করে একদম আহ, এই পুলিশ পর্যন্ত, এবং জেলখানার একদম একটা আসামিকে আপনি দেখতে যাবেন জেলখানাতে, সেখানেও কিন্তু আপনার পয়সা দিয়ে তারপরে সিরিয়াল নিতে হয়। তো এই যে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে কিন্তু এটাই চাঁদাবাজি, এটাও কিন্তু আমি চাঁদাবাজি আখ্যা করতে চাই। এই বিষয়গুলো, এই বিষয়গুলো থামানোর জন্যে মানে কার দায়? আপনি কি মনে করেন না যে এটা একদম মানে রাষ্ট্রের দায়, সরকারের দায়? কিংবা আপনি আরেকটা বিষয় আমি এই একই সাথে উল্লেখ করতে চাই, সেটা হলো যে জুলাই বিপ্লবের পরে এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে, তো মানুষের মধ্যে কিন্তু একটা হতাশা এবং বিতৃষ্ণা কিন্তু বিরাজ করবে। রাজনীতির ভবিষ্যতের জন্য এটা আমি ক্ষতিকর বলে আমি মনে করি। আপনি কি মনে করেন? ধন্যবাদ ভাই। দুটো আপনি প্রশ্ন নিয়ে বিভিন্ন কথা। কথা বলেছেন যে চাঁদাবাজ বা চাঁদা, এই ধরনের অন্যায় বা ঘুষ, এগুলো বাংলাদেশের মানে একদম অস্থি মজ্জার সাথে মিশে গেছে রাজা ভাই। এখান থেকে বেরিয়ে আসাটা খুবই কঠিন। আপনি শুধু পুলিশের কথা বলেছেন, একজন ডিসি, জেলা প্রশাসক, আমি আমি একদম পুরো একদম দায়িত্ব নিয়ে বলছি যে ধরেন এই জুলাই বিপ্লবের পরেও শোনা গেছে যে একজন ছোট্ট একটা জেলার ডিসি সে নিয়োগ পেতে সেখানে 10 কোটি টাকা সে দিয়েছে। তার মানে এই 10 কোটি টাকা ঘুষ দিয়ে সেই ডিসি, একজন ডিসি, তার যোগ্যতা থাকুক না থাকুক, হয়তো তার লিস্টে আছে তার নামটা, হ্যাঁ, কিন্তু দেখা গেছে যে 1 থেকে 10 নাম্বার যে সে প্রথম প্রদান পেয়ে গেল টাকার বিনিময়ে, তার সে টাকাটা তুলবে। টাকা তুলবে কাকে দিয়ে? এই সমস্ত প্রশাসন, পুলিশ, তারপর নানা রকমের মাঠ থেকে টাকাটা তুলবে। তো তার মানে প্রশাসন এবং পুলিশ এবং অন্যান্য প্রত্যেকটা যে এলিমেন্ট গুলো আছে রাষ্ট্রের, তারা কিন্তু এখনো অন্যের সাথে যুক্ত আছে। আপনি যেটা বলছেন যে স্টেট এবং গভর্নমেন্ট দায়, এটা কি মানে তাদেরই কোনো দায় আছে কিনা? রাষ্ট্র এবং রাজাভাই এবং সরকার, এগুলো তো আমাদের নাগরিকদের দ্বারাই নিয়ন্ত্রিত, তাই না? রাষ্ট্র তো আসলে মানে ফাংশন করে কিভাবে? নাগরিকদের, যারা প্রত্যেকটা স্টেক হোল্ডার বা যারা কাজ করে, প্রশাসন, এদের তো সমন্বয়ে রাষ্ট্র কাজ করে। আজকে যদি আমরা যারা দায়িত্বে আছি তারা যদি ঠিক হয়ে যায়, তা রাষ্ট্র ঠিক হয়ে যাবে। যদি আমরা যদি ন্যায় থেকে যদি বিচ্যুত হই, তা রাষ্ট্রের পতন হবে। এটা বাস্তবতা। এখন আফটার রেভলিউশন, অর্থাৎ জুলাই এবং আগস্ট বিপ্লবের পরে মানুষের ভিতরে যেই আশা ছিল যে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব, আমরা বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ আগে যারা থাকবে না, আমরা যারা একটা জায়গা কিনবো, রেজিস্ট্রি করতে যাব, সেখানে ঘুষ থাকবে না। আমরা, হ্যাঁ, জেলখানাতে মানুষ থাকতেই পারে, কারণ অপরাধ আছে বলেই তো আপনার আদালত, সুতরাং এটা থাকতেই পারে। তো আমি আমার সন্তানকে দেখতে যাবো, আবার আমার ভাইকে দেখতে যাবো বা আমার আত্মীয় দেখতে যাবো জেলখানায়, সেখানে আমার পয়সা দিয়ে আমাকে তাকে দেখতে হবে। এই যে একটা কালচার। অথবা ধরেন থানায় যাব, থানায় একটা কেস, একটা জিডি মামলা করবো, সেখানে পয়সা না দিলে পুলিশের কলম চলে না। শুধুমাত্র পুলিশ না, সর্বত্র রাষ্ট্রের এমন কোনো জায়গা নাই। ইভেন কি আপনি অবাক হয়ে যাবেন, প্রাইমারি স্কুলের শিক্ষক, তারাও ঘুষ না দিলে তাদের ফাইল চলে না। তো আমাদের রাষ্ট্র ব্যবস্থা কোথায় চলে গেছে রাজা ভাই? সুতরাং এখান থেকে রাজা ভাই, আপনি যেটা বললেন যে মানুষের মধ্যে একটা হতাশা কাজ করবে কিনা, হতাশা তো কাজ করবেই। ইতিমধ্যে মানুষ তো এটা নিয়ে কথা বলছে যে আমরা কেন এই বিপ্লবের জন্য জীবন দিলাম, সময় দিলাম, মানে শ্রম দিলাম, হারালাম। এই বিষয়গুলো মানুষের মধ্যে এখনো কিন্তু মানে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের মানে কি বলে কষ্টের জায়গা হিসেবে চিহ্নিত হচ্ছে। মানুষ কিন্তু হতাশ হচ্ছে।
সুতরাং এই হতাশা থেকে মানুষকে বেরিয়ে আনার জন্য দায়িত্ব কাদের? কারণ রাজা ভাই, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য রাজনৈতিক দলের বিকল্প নাই। সুতরাং রাজনৈতিক দলের যারা বৃহৎ রাজনৈতিক দল এবং সকলের সমন্বয়, মানে একটা নতুন বাংলাদেশ যাতে করে মানে সার্থক হয়, অর্থবহ হয়, সেদিকে মানে নজর রেখে অ্যাটলিস্ট রাষ্ট্রের নাগরিকদের ভিতরে আপনার নৈতিকতার প্রশ্নে আমরা যাতে করে এই ধরনের কর্মসূচি দিতে পারি, যার মাধ্যমে আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, তারা যাতে করে কারেজ হয়, তারা যাতে করে সঠিক পথে ফিরে আসে। যদি আমাদের তরুণরা, আমাদের যুবকরা সঠিক পথে ফিরে আসে, তাহলে আমি মনে করি এই ধরনের চাঁদাবাজি, অন্যায়, জুলুম বন্ধ হয়ে যাবে। আজ ভাই, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিপ্লব কিন্তু হয় অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে, এবং সেই বিপ্লব কিন্তু অন্যায় অবিচারকে পায়ে দোলে, তার নতুন করে তারা যাত্রা শুরু করে। ফ্রান্স রেভলিউশন বলেন, বলসেভিক রেভলিউশন বলেন, অথবা আরব এই যে রেভলিউশন বলেন, প্রত্যেকটা কিন্তু সার্থক হয়েছে। রাষ্ট্র, আমি যে দেশে থাকি বা আপনি যে দেশে থাকেন, দেখেন এখানে কিন্তু মানে অ্যাটলিস্ট, হ্যাঁ, বিচ্ছিন্নকরণ থাকবেই, কিন্তু অন্যায় করে না। অন্যায় করার থেকে তারা দূরে থাকে। তার মানে কি, রক্তের মধ্যে ঢুকে গেছে যে অন্যায় করা যাবে না। তো আজকে 1 বছরের মাথায় আমাদের রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশ, যেখান থেকে আমরা শুরু করেছিলাম গত বছর জুলাই আগস্টে, আমরা মনে হয় যে তার পূর্বে ফিরে যাচ্ছে কিনা সেটা আমাদের বিবেচনা করা দরকার। শুধুমাত্র আপনার মানে ক্ষমতায় যাওয়া শুধুমাত্র একটা স্বপ্ন হওয়া উচিত নয়। ক্ষমতা তো অবশ্যই, রাষ্ট্রীয় ক্ষমতা মানুষ যাবে, রাজনীতি করা মানে হচ্ছে যে রাষ্ট্র পরিচালনা করবো, আমি আমার চিন্তা বাস্তবায়ন করবো, এটা স্বাভাবিক। কিন্তু একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা, একটা সুন্দর নাগরিক ব্যবস্থা যদি আমরা করতে পারি, সেদিকে প্রত্যেকটা রাজনৈতিক দলের আমি মনে করি নজর দেওয়া উচিত, বিশেষ করে বিএনপি এবং জামাত, এবং নতুন যে বলয় সৃষ্টি হয়েছে এনসিপি এবং বিএনপির বেগম বেগম খালেদা জিয়া, তিনি তো আছেন, কিন্তু মূল দল চালাচ্ছেন তারেক রহমান সাহেব, তিনি লন্ডন থেকে। আমি মনে করি তারও একটা মানে সাহসী একটা মানে বক্তব্য আসা দরকার দলের প্রতি এবং রাষ্ট্রের প্রতি, রাজা ভাই। ধন্যবাদ। এখন আরেকটা বিষয় আসতে চাই যে আমরা মূলত জুলাই বিপ্লবের পর এটা তো জুলাই মাস চলছে, যে কারণে জন্য জুলাই বিপ্লব নিয়ে প্রত্যেকটা পর্বে আমরা কথা বলবো, অন্যান্য প্রসঙ্গ থাকলেও জুলাই বিপ্লবের পর কিন্তু নতুন নেতৃত্ব তৈরির একটা ব্যাপার কিন্তু মানুষের সামনে কিংবা আমাদের সামনে চলে আসছে, যে নতুনদের মধ্যে থেকে নেতৃত্ব তৈরি হোক। কিন্তু এই যে ভেঙে পড়া যে নৈতিকতা আমাদের দেশে, এই যে নৈতিকতার কোনো ও, বালাই কোথাও নাই, এর মধ্যে এই অনৈতিক একটা পরিবেশের মধ্যে কি এই নতুন এবং নৈতিক নেতৃত্ব তৈরি করা সম্ভব কিনা, এটা একটা প্রশ্ন। আপনার কাছে সংক্ষেপে উত্তর দিলে খুশি হব। রাজা ভাই, আপনার, হ্যাঁ, জুলাই বিপ্লব যারা করেছেন তারা সবাই তরুণ, তারা সবাই যুবক, তারা সবাই তারুণ্যের উন্মাদনায় তারা সেদিন রাস্তায় বেরিয়ে এসেছিল। এবং এই বিপ্লবের পরে তারা নতুন করে ভাবছেন যে অতীতের সমস্ত যারা রাজনীতি করেছেন তাদের মধ্যে ভুল ভ্রান্তি ছিল, সেগুলো তারা চিহ্নিত করে একটি দলের, তারা শুধু একটা না, কয়েকটা দল হয়েছে রাজা ভাই, এই বিপ্লবের পরে অনেক দল হয়েছে। তার মধ্যে এনসিপি মানে বলা হয় যে সরাসরি বিপ্লবের স্টেক হোল্ডার, এবং তারা, তাদের সাথে বেশিরভাগ যারা পরিবর্তনের সাথে যারা যুক্ত ছিল তারা আছেন। তো এখন আপনি নৈতিকতা বিবর্জিত একটা সমাজ ব্যবস্থায় আপনি যতই মানে ইয়াং দেন বা তরুণ দেন, যাই দেন না কেন, অবশ্যই তারা মানে যদি নৈতিকতাকে যদি স্টাবলিশ না করা যায়, অর্থাৎ সেখানে যদি এক ধরনের নিয়ম নীতিকে যদি আপনি ফিরিয়ে না আনা যায়, তাহলে যতই নতুন নেতৃত্ব আসুক কেন, এটা সার্থক হবে না। তবে আমাদের খেয়াল রাখা দরকার। এবং একটা জিনিস কি, যে এই সমস্ত তরুণদের পিছনে মানে কারা আছেন, মুরব্বী শ্রেণী কারা আছেন, আমি এখন দৃশ্যমান না, হয়তো কেউ কেউ আছেন, কিন্তু সেই মুরব্বী শ্রেণীদের উচিত হবে এদেরকে ঠিক মতো আপনার গাইড করা। আপনি একটা জিনিস আমি বলি রাজ ভাই, আমি এটা একটু করতে চাই, যে গতকালকে না তার আগের দিন দেখলাম যে নাহিদ, হাসনাত, সারিস আলম, ওরা উত্তরবঙ্গে সম্ভবত গিয়েছিল ওরা তাদের দলীয় কাজের জন্য। ফেরার পথে তারা গাড়ি থামিয়ে আপনার পানির মধ্যে জলকেরি যাকে বলে আর কি, ওরা করেছে। এটা ইয়াং তরুণদের মধ্যে এক ধরনের থাকতে পারে, কিন্তু এদের মনে রাখতে হবে যে তারা কিন্তু রাষ্ট্র নিয়ে খেলছেন, তারা কিন্তু রাষ্ট্র নিয়ে কিন্তু চিন্তা করছেন, একটা রাষ্ট্র তারা পরিচালনা করবেন। সুতরাং তাদের মধ্যে এই ধরনের ছেলেমেয়েগুলোকে তাদের পরিহার করতে হবে। এগুলো অনেক সময় আমাদের মধ্যে এক ধরনের মানে কি বলে
না, এখন হয়েছে কি মোহাম্মদ, মানে হতাশা বলবো না, এক ওদের ধরনেরই বয়সটা কাজ আপনাকে করে। দেখতে হবে। না, ওদের বয়সটা কিন্তু আপনাকে দেখতে হবে। ওদের বয়স মাত্র 22 বছর, 23 বছর, না 24 25 বছর। ঠিক আছে, তারা কিন্তু 22 বছর থেকে তো হইলো এখন আমরা তাদের আমরা বাইশ চিন্তাটা। তেইশ বছরে আমরাও সিরিয়াস ছিলাম, আমরা রাজনীতির সঙ্গে যেহেতু সম্পৃক্ত ছিলাম, রাজনীতি কিংবা সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আমাদের বিষয়টা কিন্তু ভিন্ন। কিন্তু ওরা কিন্তু এখনো পর্যন্ত ওই যে ছাত্র জীবনের যে মানে ক্যাম্পাস লাইফ, হ্যাঁ, ওইটাকে কিন্তু এখনো পর্যন্ত কাটে উঠতে পারে না। বাট আমি এটাকে আমি মনে ব্যক্তিগতভাবে না, আসলে আমি এটাকে, আমি এটাকে এই করতে হবে। অনেকে নানা রকম মন্তব্য করছেন, যারা দরকার নেই। যারা করছে তারা আসলে প্রাণবন্ত না, আমি মনে করি। যতটুকু পারা যায়, যতটুকু পারা এটা যায়। আপনি দেখছেন, খেয়াল করে দেখেন, রাজনীতিবিদদের নিয়ে কিন্তু এখন ওই যে ঈদের সময় কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, গান, তারপরে হচ্ছে কার কি পারফরমেন্স, কে কি পারে না পারে। তো এখন আমি এটাকে, আমি খুব বেশি এটাকে মানে কোনোভাবে আমলে নিতে চাই না। মনে করি এটা একটা বয়সের একটা খোরাক, এটা বয়সের প্রয়োজন, মানে প্রয়োজনে এটা হতেই পারে। ইভেন তারা এটা যদি, যদি সব জায়গায় করে রাজা ভাই, বুঝছেন, না আমি না এটা না বলছি, এখন সেটা যদি সব জায়গায় যদি প্র্যাকটিস করে, না তাহলে না, কিন্তু এই এটা তো নেতৃত্ব কিন্তু বাংলাদেশের জন্য যাই হোক, কাজ আসবে এই না। প্রসঙ্গে আমরা পরে কথা বলবো কোনো একটা পর্বে, বিশেষ করে রাজনীতিবিদদের ব্যক্তিগত জীবন কিংবা সামাজিক জীবন। আমি মনে করি এটা একটা সামাজিক জীবনের একটা অংশ। আপনি এই যে যেটা বলতে চাই আপনাকে, সেটা হলো যে এই যে সন্ত্রাস, চাঁদাবাজি এবং যে অনৈতিকতায় যে ভরে গেছে, সে বাংলাদেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এই পরিবর্তনের জন্য এইটা কি শুধু কি আইন দিয়ে পরিবর্তন সম্ভব, নাকি রাজনৈতিক নেতৃত্বের সচেতনতা বৃদ্ধি, রাজনৈতিক নেতৃত্ব এবং কর্মীদের, নাকি সামাজিক প্রতিরোধ জরুরি? মানে আমি এখানে তিনটা বিষয় উল্লেখ করছি, সেটা হলো আইন, রাজনৈতিক নেতা এবং কর্মীদের সচেতনতা সৃষ্টি, এবং সামাজিক প্রতিরোধ। কোনটাকে আপনি বেশি জরুরি বলে মনে করেন? এক, দুই নম্বর হলো যে আপনি যদি এই চাঁদাবাজ দলের প্রধান নেতা হতেন, আপনি এই দলের জন্য কি ব্যবস্থা নিতেন? রাজা খুব কঠিন প্রশ্ন করলেন যে ভাই। প্রথমত আমি মানে এই সমস্ত অন্যায় অবিচার বন্ধ করার জন্য আইন, রাজনীতি সচেতনতা এবং সামাজিক আপনার আহ, আন্দোলন বা সামাজিক প্রথা, এগুলো সামাজিক প্রতিরোধ আর কি, সামাজিক প্রতিরোধ। ভাবে প্রতিরোধ। হ্যাঁ, প্রতিরোধ। কারণ তিনটাই কিন্তু মানে আপনার না, একের এখানে মধ্যে। সামাজিক ভাবে প্রতিরোধ করতে গেলে আবার এই যে মবের কোশ্চেন একটা আসে, বুঝছেন? না, আপনি তো সামাজিক আজকে ভাবে কাজ করতে করতে গেলে গেলে, এরকম প্রতিরোধ করতে গেলে, হ্যাঁ, কাজ কাজ করতে গেলে এরকম আপনি আপনার যখন গত 15 বছর। এখানে আইন দিয়ে কোনো কাজ হচ্ছে না, না, ঠিক আছে? আইনের আইনের রাজনৈতিক আইনের নেতারা কোনো রাজনৈতিক নেতারা কোনো পদক্ষেপ নিচ্ছে না, তার দলীয় কর্মীদেরকে নিয়ন্ত্রণ করছে না। সেখানে সামাজিক প্রতিরোধ তো এটাই করা দরকার। স্বাভাবিকভাবেই আপনার চলে। রাজনীতিবিদদের এগিয়ে আসা দরকার, সামাজিক প্রতিরোধ অবশ্যম্ভাবী, এবং এই রাজনীতির নেতৃত্বের সিদ্ধান্ত, সামাজিক প্রতিরোধ, তারপরে আইনের প্রয়োগ। তিনটা কিন্তু রাজা ভাই একই সাথে অপরের সাথে একটা অঙ্গাঙ্গ জড়িত শব্দ। সুতরাং রাজনীতিবিদদের, আপনি যে বলতে, আমি যদি হতাম আমি কি করতাম, নিশ্চয়ই আমি আপনার প্রথমত চিহ্নিত করতাম কারা কারা এই কাজগুলো করে, তাদেরকে দল থেকে প্রথমেই আমি বের করে দিতাম। দলকে এরপরে, বের করে দিলে কি সমাজ না, পরিষ্কার এদেরকে বের করে দিতাম, পাশাপাশি এদেরকে আইনের আমি আহ্বান জানাতাম। যেহেতু আমি যদি ন্যাশনাল লিডার হিসেবে আমি যদি ভূমিকা রাখতাম, আমি আহ্বান জানাতাম আইন শৃঙ্খলা বাহিনীকে যে তাদের গ্রেপ্তার করা হোক, তাদেরকে বন্দি করা হোক, এবং তাদেরকে এক ধরনের শিক্ষা, মানে বন্দি মানে তো আসলে রাজা ভাই আটকে রাখা না, না? জেলে আমরা থাকা মানে কি? আমরা সাধারণত আমরা সাধারণত এই জাতীয়তাবাদী শক্তির কাছ থেকে কি আশা করি দেখেন, 2001 সালে বিএনপি জামাত সরকার ক্ষমতা আসার পরে প্রথম অপারেশন ক্লিন হার্ট করলো। আপনার ওই সময় মনে আছে কিনা, আপনি দেখবেন অপারেশন ক্লিন হার্টের শিকার হয়েছিল কিন্তু এই বিএনপি বিএনপি যুবদল, বেশি, ছাত্র দলের লোক, ছেলেপুলেই কিন্তু অপারেশন ক্লিন হার্টের শিকার হয়েছিল। অনেক অনেক, ঠিক আছে? ম্যাক্সিমাম সুতরাং 80%। সুতরাং খালেদা জিয়ার একটা বলিষ্ঠ নেতৃত্ব এবং তার সদিচ্ছাই ছিল বলেই কিন্তু এটা সম্ভব হয়েছিল, তা না হলে কিন্তু সম্ভব হতো না। এখন তারেক জিয়া দলের প্রধান হিসেবে তার এই সদিচ্ছাটুকু আছে কিনা, তার হয়তো মুখে আছে কিংবা আসলে কর্মে আছে কিনা। ইভেন দলের মধ্যে আপনি দেখছেন একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে অ্যানি ভাই বলতেছে, হ্যাঁ একটু খাও, চাঁদাবাজি ইয়ে করো, কিন্তু মানে মানে এটা মানে এনকারেজ করা, যেটা আমাদেরও তো এটা চলতে হবে। একটা দেখবেন একটা ভিডিও কিন্তু ঘুরে আর কি, দ্যাট মিনস দলের শীর্ষ নেতারা এই চাঁদাবাজির সঙ্গে জড়িত। হ্যাঁ রাজা ভাই, আমি দেখেছি, এই ইভেন্টে দেখেছি আমি। আমি এটাই বলবো যে তারেক রহমান সাহেব যদি আপনার এখন যদি সাহস ভূমিকা না নেয়, এবং আরেকটা বিষয় হচ্ছে কি রাজা ভাই, তারেক রহমান সাহেবের আশেপাশে আরো কিছু সাহস মানুষ থাকা দরকার। আমি আমার একদম খোলাখুলি বলি, আমি মানে আমরা দেখি, আমরা তো আসলে সেই 90 দশক থেকে তো এই বিষয়গুলোর সাথে আমরা সম্পৃক্ত, বা আপনিও সম্পৃক্ত। আপনি দেখেছেন যে আহ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কাদের নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন।
এবং তার আশেপাশে কারা ছিল, এটা কিন্তু মানে আমাদের চিন্তায় নেওয়া দরকার, ভাবনা নেওয়া দরকার। তার রহমান উচিত তারও ভাবনা নেওয়া দরকার যে জিয়াউর রহমান মানে বাংলাদেশের খুব এলিট শ্রেণী থেকে কিছু লোক বাছাই করেছিল, নিম্ন শ্রেণী কিছু লোক বাছাই করেছিল, যারা নৈতিকতা সম্পন্ন ছিল, যাদের সমন্বয়ে তিনি একটা মানে একটা শক্তির উদ্ভব ঘটিয়ে রাষ্ট্র বিনির্মাণের জন্য চেষ্টা করেছিল এবং স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সে যে ভূমিকা রেখেছিল সেটা সে চেষ্টা করে আমৃত্যু করে গেছে। তো সুতরাং তারেক রহমান সাহেব উচিত হবে যে তার আশেপাশেও যাতে করে ওই ধরনের মানুষের একটা সমন্বয় ঘটে, এবং তারেক রহমান সাহেব উচিত হবে যে তিনি যাতে করে একটা সাহস উদ্যোগ গ্রহণ করে। উনি যদি এই দলটাকে যদি মানে আপনার সুন্দর জায়গায় নিতে চায়, তাহলে তার সাহসিক উদ্যোগের বিকল্প নাই। আপনি যেটা বললেন যে বেগম খালেদা যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন অপারেশন ক্লিন হার্ট আমার চোখের সামনে, আমি তখন আমাদের বাসা তখন খিলগাতে, আমি সন্ধ্যার পরে যখন যাচ্ছিলাম মালিবা বাজারের সামনে দিয়ে, হঠাৎ দেখলাম যে একদম মানুষের জটলা এবং র্যাবের কিছু লোকজন। পরে জানলাম যে ওখানে ডেভিডকে গুলি করে মারা হয়েছে। ডেভিড নারায়ণগঞ্জের কিন্তু সবচেয়ে সাহসী মানে আপনার বিএনপির বা যুবদল বলেন, তার একটা বিশাল একটা শক্তি ছিল সেখানে স্বাধীনতার বিরুদ্ধে ভূমিকা রাখার জন্য। বেগম জিয়া কিন্তু এটাকে কিন্তু আপনার করে নাই, আপনার সুযোগ দেয় নাই। তার কথা হচ্ছে যে দল দলে দল যেই করুক না কেন, অপরাধী কোনো যে দল অপরাধী কোনো মানে কি বলে কোনো সুযোগ নাই। উনি কিন্তু ওই সময় কিন্তু অনেককেই আমার অনেক অনেক সারা বাংলাদেশে বিএনপির, এই জন্য বলা হয় যে এই জন্য বাবর সাহেবও কিন্তু অনেক গালি শুনেছেন দলের দলের কাছ থেকে। হ্যাঁ, কিন্তু এটা হলো কি, এটা এটা নৈতিকতার প্রশ্নে বেগম জিয়া এই ভূমিকা রেখেছেন। আমি মনে করি তারেক রহমান যদি এটা রাখতে পারেন, দল সুন্দর হবে এবং আগামীতে বাংলাদেশ নিশ্চয়ই, বাংলাদেশ তো পরিচালনা তারাই করবে। সুতরাং পরিচালনা করার আগে আপনি একটা একটা সুন্দর একটা বলয় নিয়ে আপনি সামনে এগিয়ে যান, বাংলাদেশ নিশ্চয়ই আপনার সাথে থাকবে রাজা ভাই। অনেক ধন্যবাদ মাহবুব ভাই। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। মানে সব থেকে আশঙ্কার যে বিষয়টা সেটা হলো দলের নেতৃত্বই যদি মনে করেন অপরাধের সঙ্গে সংযুক্ত থাকে, চাঁদাবাজির মতো বিশেষ করে একটা সামাজিক অপরাধের সঙ্গে সংযুক্ত থাকে, তখন আসলে সাধারণ মানুষের আসলে যাওয়ার জায়গা থাকে না। এটা সব থেকে বড় আছে দুর্ভাগ্য ব্যাপার। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা এমন একটি পোস্টের মুখোমুখি দাঁড়িয়ে আছি যেখানে বিপ্লবের নামে জন্ম নেয় চাঁদাবাজি, যেখানে আদর্শের নামে হয় মানুষ খুন। আর এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এখন আমি মনে করি এই জুলাই বিপ্লবের একটি কন্টিনিউশন, একটি সময়ের দাবি। এখন এই সামাজিক যে অপরাধ, চাঁদাবাজি, সন্ত্রাস, খুন, ধর্ষণ, রাহাজানি যে সারা দেশব্যাপী যে ছড়িয়ে পড়ছে এবং একটি অপরাধী চক্র পরিকল্পিতভাবে এটাকে আরো এক্সপান্ড করার চেষ্টা করতেছে কিংবা এনকারেজ করতেছে। আসুন আমরা সামাজিকভাবে আবার গত বছর 2024-এর জুলাই বিপ্লবে যেমন আমরা সকলেই প্রতিবাদ করেছিলাম, সকলেই মাঠে নেমেছিলাম এই একটা দুঃসহ একটা অপশাসনের বিরুদ্ধে, আবার আমরা এই সামাজিক অপরাধগুলোর বিরুদ্ধে আসুন আমরা মাঠে নামি এবং আমরা সামাজিকভাবে এই সমস্ত চাঁদাবাজ, সন্ত্রাসী তাদেরকে সামাজিকভাবে শুধু বয়কট করি না, সামাজিকভাবে তাদেরকে প্রতিহত করি। বয়কটের পাশাপাশি প্রতিহত করি এবং সাধারণ মানুষ যদি এটাকে সামাজিকভাবে বয়কটের পাশাপাশি যদি প্রতিহত করে, আমার ধারণা বাংলাদেশ থেকে অন্তত এই সামাজিক অপরাধগুলো আস্তে আস্তে দূরে সরে চলে যাবে। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী। আগামী পর্বে আবার কথা হবে। মাহবুব ভাই। রাজা ভাই ধন্যবাদ। অবশ্যই আপনার সাথে আমি একমত যে একটা হচ্ছে যে ঘৃণা এবং পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলা। আমি যদি প্রতিরোধ করতে পারি, প্রতিহত করতে পারি, নিশ্চয়ই অপরাধীরা পালিয়ে যাবে এবং সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। আপনাদের সকলকে আবারও জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।